যে তুমি একটা নিজে একজন আর্টিস্ট হয়ে আর একজন আর্টিস্টের যে রেসপেক্ট, যে থিমটা তুমি বানাচ্ছ, মানে একটা আলোচনা করে একটা কম্প্যাক্ট থিম একটাকে বানানো। এবারে হয়তো আমি তোমাকে এমন একটা কিছু প্রশ্ন করব যেটার জন্য হয়তো তুমি প্রস্তুত নয়। এই একটা বারোয়ারির কাজ, যেটা আমার মানে সব থেকে প্রিয় ভাবনাটা আমি ফুটিয়ে তুলেছি, সব থেকে ভালো আছে। এটা একমাত্র চন্দননগর মানুষদের জন্যই সম্ভব হয়েছে। কাজ করে শান্তি আমার চন্দননগর, মানে এখানে লোকের ভালোবাসার লেভেলটাই আলাদা। এখানে মানুষের আবেগ যেটা কোনো জায়গায় গিয়ে পাওয়া যাবে না। এই দুটো বারোয়ারি আমাকে প্রথমত বিশ্বাস করে আমাকে তারা জায়গাটা ছেড়ে দিয়েছে। কোনো বিশ্বের কোনো জায়গায় গেলে আমি পাবো না। তোমাদের বঙ্গাবাসী থেকে আমাদের চন্দননগর আরেকজন খুবই নামখ্যাত আরেকজন শিল্পী আছে, আর সম্পর্কে তুমি যদি কিছু বলো আমাদের দর্শকদের। উনি একজন নো ডাউট ভালো শিল্পী, মন থাকলেও তারা হয়তো সময় দিতে পারে না। কিন্তু প্রসেশন নিয়ে তোমার কি ভাবনা? সেটা নিজের চোখে না দেখলে এটাকে বিশ্বাস করানো কারোর পক্ষে কঠিন। যখন রাজপথ দিয়ে মা যখন যায় তখন একটা অপরূপ একটা দৃশ্য লাগে। নমস্কার and welcome to our newest segment, the Geo Talk Show by জগদ্ধাত্রী অনলাইন। আমি জয়জিৎ এবং এই জার্নিতে আমি আপনাদের গাইড। জগদ্ধাত্রী অনলাইনের 10th year অ্যানিভার্সারিতে আমরা তুলে ধরতে চলেছি সেই সব মানুষদের কথা যাদের কথা হয়তো আপনি আগে কোনোদিন শোনেননি, কিন্তু তাদের অবদান ছাড়া মা জগদ্ধাত্রীর আরাধনা প্রায় অসম্পূর্ণ। এছাড়াও শুনে নেবো জগদ্ধাত্রীর সেকাল এবং এই কালের ব্যাপারে অনেক এমন কথা যেটা অজানায় থেকে যায়, কিন্তু না জানা হলে ব্যাপারটা পুরো হয় না। আজকের আমাদের এই ফার্স্ট এপিসোডে আমাদের গেস্ট চন্দননগরের সাজসজ্জার অন্যতম নক্ষত্র, নন আদার দ্যান আকাশ পাল। জেনে নেবো তার কথা এবং সাজসজ্জার ব্যাপারে এমন অনেক জিনিস যেটা হয়তো আপনাদের কাছে অজানা। আকাশ দা, ওয়েলকাম টু দ্য জিও টক শো। কেমন লাগছে? খুব ভালো। আজকে এখানে আমি আসতে পেরে প্রচন্ড আনন্দ। আজ কাল রাত থেকে প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল যে এখানে আসছি, এখানে যাব, একটা সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ, তোমাদের সঙ্গে বসবো। এতদিন ফোনে কথা হয়েছে, দেখেছি চন্দননগরের আগে, কিন্তু আজকে তোমাদের সাথে এখানে বসে আলাপ আলোচনা করবো এটা সত্যি ভাবতে পারিনি। আজকে এসে আমি প্রচন্ড আনন্দিত এখানে এসে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, একটু গরমটা, ওয়েদারটা একটু মাঝামাঝি কন্ট্রোল করলে মনে হয় ভালো হয় নাকি? করে দেবে। মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে তো বেরিয়েছি, সকালে গরমটা অতটা উপভোগ করিনি, ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক আছে। আচ্ছা, দর্শকরা যারা আকাশ পালকে অ্যাজ আকাশ পাল চেনে না, তাদেরকে তুমি একটা যদি ছোট্ট ইন্ট্রোডাকশন দাও খুব ভালো হয়। আচ্ছা, নমস্কার, আমি আকাশ পাল। আমি হচ্ছি বনকাবাসী গ্রামের বাসিন্দা। আর চন্দননগরের মানুষ আমাকে একজন সাজশিল্পী হিসেবে চেনে। বনকাবাসী হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া শহরের একটি ছোট্ট গ্রাম বনকাবাসী। তো এই বনকাবাসী গ্রামকে মানুষ যেভাবে চেনে সেটা হচ্ছে সোলার গ্রাম হিসেবে, সোলার হিসাবেই মানুষ চেনে। কারণ বনকাবাসী গ্রামে আজকে প্রায় 4000+ বাসিন্দা রয়েছে যারা সোলার কাজের উপর নির্ভর করে তাদের জীবিকা চালাচ্ছে, এবং 200-র উপর সোলার কারখানা রয়েছে। কুটির শিল্পটাকে কেন্দ্র করে বনকাবাসী গ্রামে চলছে আজকে। তো সেই গ্রামেরই আমি একটা ছেলে, আকাশ পাল, যে গ্রামে থেকে আমি উঠে এসেছি, চন্দননগরে কাজ করেছি, এবং চন্দননগরে মানুষ আমাকে এমন একটা জায়গা দিয়েছে যেখানে আজকে চন্দননগরে অনেকজনই আমাকে চেনে একজন সোলার শিল্পী হিসাবে, এবং দেখা হলে চন্দননগর অনেকজনই বলে আকাশদা কোথায়। এটাই বিশাল ব্যাপার আমার কাছে। আর সেই জায়গাটা তৈরি করার পিছনে হ্যাঁ বারোয়ারিতে তো অবশ্যই অবদান আছে, আর যাদের নাম না বললেই নয় সেটা হচ্ছে জগদ্ধাত্রী অনলাইন। আজকে আমার পাশে থেকেছে এবং আমাকে পাশে থেকে এখানে আনা এবং মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ার দায়িত্বটা তারা নিয়েছে, এবং সেটা করে দেখিয়েছে যে হ্যাঁ তারা কি পারে না পারে। একদম ধন্যবাদ আকাশদা। আচ্ছা, প্রথমে আমার একটা খুবই কিউরিওসিটি পর একটা কোশ্চেন আছে, ঠিক আছে? যে তোমরা যে দুর্দান্ত কিছু কাজ করছো যেটা শুধু চন্দননগর না পুরো দুনিয়া দেখছে, তো এর ইন্সপিরেশনটা আসে কোথা থেকে? কারণ আমার মতো মানুষ খুব একটা ক্রিয়েটিভ নয়,
যেমন তোমরা আঁকো টাকো, শিল্প নিয়ে তোমাদের জীবন, ঠিক আছে? যেমন আমার একটা শিল্প তোমার দারুণ কাজ মনে পড়ছে, 2024-এর কুন্ডুহাট দালানের যে সাজ, আই থিঙ্ক নৃত্যশিল্পী তোমাদের থিম ছিল, যে তুমি একটা নিজে একজন আর্টিস্ট হয়ে আর একজন আর্টিস্টের যে রেসপেক্টে যে থিমটা তুমি বানাচ্ছ, এই যে ইন্সপিরেশনটা আসাটা কোথা থেকে এলো ভাবনাটা, এর ব্যাপারে যদি কিছু বলো। যে কোনো সাজ শেষ হওয়ার পরে, হয়তো এবছরের সাজ আমার শেষ হলো, আমার সাজ যেদিন মায়ের বিসর্জন শেষ হয় তার পরের দিন থেকে আমাদের মাথায় একটা চিন্তা থাকে, পরের বছর তাদেরকে আমরা কি প্রেজেন্ট করব। এটা একটা চিন্তা ঢুকে যায়। যে সমস্ত কমিটি বা বারোয়ারিরা মানে একটা তো আভাস তারা দিয়েই যায় যে একটা ভালো কাজ হবে, নেক্সট বার নিয়ে ভাবো। তখন আমিও যেরকম ভাবি, কমিটির কিছু ছেলে আছে যারা শিল্পটাকে ভালো বোঝে, তারা সাজটাকে চেনে যে সাজটা কি রকম করলে ভালো হবে। তারাও কিন্তু কম বেশি আর্টিস্ট ভালো, তারা কিন্তু পর থেকেই একটা আমার সঙ্গে একটা ফোনে আলাপ আলোচনা হতে থাকে, দাদা পরের বছরের জন্য আমরা এইভাবে এগোতে চাই, বা এটা করলে কি ভালো হয় না, এরকম ধরনের একটা কিন্তু একটা আলাপ আলোচনা চলতে থাকে। তারপরে সমস্ত কাজকর্ম মিটলো, তারপরে একটা তাদের মতো করে ভাবছে, আমি আমার মতো করে ভাবছি, হয়তো একটা ক্লু দিল যে এটার উপরে আকাশদা ভাবলে ভালো হয়। তো আমি ঠিক আছে, তুমি ওটাকে ভাবো, আমিও ভাবি। তারপরে একটা ডেট একটা ফাইনাল করে আমার বসা হলো। আমার যে সমস্ত আর্টিস্টরা রয়েছে তাদের সঙ্গে আমি ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করলাম, দাদা এটা দেখুন এরকম ভাবে জিনিসটাকে করি। আমি একটা স্কেচ বানালাম, তারাও একটা স্কেচ বানালো, বারবারই একটা স্কেচ করলো, আমি একটা স্কেচ করলাম। সেই স্কেচটাকে একটা সময় নির্দিষ্ট একটা টাইম এলো, একটা পরপর একটা ডেট করে ফাইনাল করে দুটো পক্ষের মধ্যে বসে আলাপ আলোচনা করা, যে জিনিসটাকে দাদা এটা করলে ভালো হয় বা এটা করলে ভালো হয়, এরকম করে একটা আলোচনা করে একটা কম্প্যাক্ট থিম একটাকে বানানো হয়। থিম বানানোর পরে আস্তে 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 বেশ কিছু চেঞ্জ হয়। কারণ দেখুন, আমরা একটা স্কেচ বানালাম, একটা স্কেচ আমি তৈরি করলাম, স্কেচটাকে বহু ধরনের ভাবে তৈরি করতে পারি, বাট সেই স্কেচটাকে যখন আমরা শোলায় তৈরি করব না, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়। দেখুন, একটা স্কেচ আঁকা যতটা সহজ, কিন্তু সেটাকে শোলায় রূপদান ততটাই কিন্তু কঠিন হয়ে পড়ে। কারণ স্কেচ আর শোলার কাজ দুটোর মধ্যে সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট, কিন্তু বেসটাকে আমাদের এক রাখতে হয়। মানুষ এসে যেন পুজো মণ্ডপে দাঁড়িয়ে যেন বুঝতে পারে, হ্যাঁ থিমটা এটা রয়েছে, একটা থিম হয়েছে, এটি থিমটা হয়েছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু একটা ইয়ে করে এগোনো হয় একটা থিমের দিকে। খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, এবারে হয়তো আমি তোমাকে এমন একটা কিছু প্রশ্ন করব যেটার জন্য হয়তো তুমি প্রস্তুত নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবারই একটা আগ্রহ থাকে। তুমি লাস্ট 4 বছর, ইফ আই এম নট রং, চন্দননগরের সব থেকে ট্রেন্ডিং আর্টিস্ট, যদি আমি স্পেসিফিক্যালি সাজসজ্জার দিকে বা সোলার সাজসজ্জার দিকে দেখি, তো সবারই একটা প্রশ্ন থাকবে, ইভেন আই থিঙ্ক কমেন্টেও আসবে, যে এই বছর কি দেখতে পাবো। কারণ আমি নিজে কালকে ভাবছিলাম যে আকাশদা এই বছর এটা করলো, তো পরের বছর বা 2025-এ আসছে, তুমি যদি বলতে চাও বলতেই পারো কোন বারোয়ারির জন্য কাজ করছো, এবং যদি কোনো থিমের ব্যাপারে তুমি একটা হিন্ট তো দিতেই পারো, সেটা তো আমাদের অডিয়েন্স দিতেই পারে। তো সেই ব্যাপারে যদি কিছু বলো যে এই বছর কি দেখতে পাবো, কি আশা করছি। চমক তো অবশ্যই আছে। চন্দননগরবাসী যেভাবে আমার পাশে থাকে, এটা একমাত্র চন্দননগর মানুষদের জন্যই সম্ভব হয়েছে আজ পর্যন্ত এই চমকটা দেখানো। সেই সুযোগটা চন্দননগরের মানুষ আমাকে করে দিয়েছে বিগত 2-4 বছর ধরে, তারা আমার পাশে চিকেছে। কারণ দেখো, আমরা যদি 4 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই, আকাশ পালকে কিন্তু কেউ চিনতো না। আজকে চন্দননগর মানুষ আমাকে বিশ্বাস করে আমাকে একটা ভরসার জায়গা তারা দিয়েছে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে কিছুটা হলেও আমি হয়তো নিজের কাজটুকু দেখাতে পেরেছি। শুধু নিজে বলবো না, আমার পুরো ফ্যামিলি, মানে আমার যত কারিগর পত্র যারা আছে সব কিন্তু আমার দাদা, ভাই, কাকা, এরকম আমার নিজের ফ্যামিলি একটা, সবাই মিলে বসে একসাথে কাজ করি। সেই অবদানটা শুধু আমার একার নয়, সবারই। একটা যে বাচ্চা ছেলে কাজ করে তারও যতটা মানে তোমার সম্মান দেওয়া, ঠিক আছে, ততটাই আমার, মানে আমরা পুরো একটা ফ্যামিলি মিলে কাজ করি। আজকে তোমাদের ভালোবাসায় চন্দননগরের মানুষের পাশে থাকাতে যেটুকু আমি পেরেছি দেখাতে, আশা করি 2025 সালে কিছুটা হলেও মানুষকে
ভালো লাগাতে পারবো, মনোরঞ্জন দিতে পারবো, ঠিক আছে। সেই রকমই বেশ কিছু বারোয়ারি এবছরে আছে, যেমন জুবলির বারোয়ারি আমি 3টে করছি এবারে, যেমন হরিদ্রাডাঙ্গা, হালদারপাড়া, ষষ্ঠীতলা, আচ্ছা কাপালিপাড়া সাহেববাগান, কাপালিপাড়া আছে, ওর 3টে জুবলি আছে। আর বরাবরই আপনারা দেখেছেন বিগত বছরগুলোতে আমি যেমন কাজ করছি উর্দিবাজার, লালবাগান, পাদ্রিপাড়া, কুন্ডুঘাট দালান, একটু আগে বললেন আপনি কুন্ডুঘাট দালানের কথা, সেই রকমই এবছরেও তাদের ভালো ভালো কাজ আছে, ঠিক আছে। দেখা যাক কতটা কি করতে পারি। মোটামুটি আমি যেমন কিছু কাজ করছি কিছু স্থাপত্যের ওপরে, ঠিক আছে, সেটা যে কোনো বারোয়ারির হতে পারে, যাই হোক মানুষের স্থাপত্য বলতে দেখুন মানে আমি সত্যি বলতে তোমাকে লিক করাতে যাচ্ছি খবরটা, এটা আমার গোল, ওই জন্য আমাকে এখানে বসানো হয়েছে। স্থাপত্য বলতে দেখো কিছু কিছু জিনিস থাকে যেমন পুরনো, মানে একটা ভাস্কর্য হয় না, যেমন পাথর কেটে কেটে হয়তো কাজ হলো বা কিছু কাজ হলো, হয়তো মন্দিরের গায়ে কিছু আমরা কাজ দেখছি, চেষ্টা করব সেরকম কিছু দেখানোর, পুরোনো দিনের কিছু কাজ। দেখো কাজ বলতে মানুষ যেটাকে বোঝে মাইথোলজি, আর যে প্রাচীন যে আমাদের ধর্ম সেগুলো তো রয়েছে, আর যে কাজ মাইথোলজি ছাড়া কাজ হয় না। এবার মাইথোলজি থিম তো অবশ্যই পুজোতে থাকবে, ঠিক আছে। এবার সেগুলো বিভিন্ন রকম ভাবে এক একটা পার্টকে তুলে ধরে কাজগুলো হয়। যেমন আমরা কাজের মধ্যে প্রত্যেকবারই দেখি চন্দননগরে রামায়ণ, মহাভারত, এগুলো তো থাকেই, কমন থিম এগুলো থাকে, এবছরও সেরকমই আছে, কিন্তু ব্যাপারগুলো তার মধ্যে একটু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। এবারে লাস্ট আমি একটা আরেকটু গভীরে ঢুকতে চাইছি, প্রমিস এর পরে আর কিছু জিজ্ঞেস করবো না, না ঠিক আছে। অবশ্যই তোমার প্রত্যেকটা কাজ দারুণ হয়, ঠিক আছে, কিন্তু আমি বলতে পারি না যে এই কাজটা ভালো এই কাজটা খারাপ, বাট প্রত্যেকটা আর্টিস্টের, আমি নিজে একজন আর্টিস্ট নয়, ঠিক আছে, এটা আমরা সবাই আর্টিস্ট না, আমি নয়, সবারই ভালো মন্দ বিচার করার ক্ষমতা একটা রয়েছে, যেটা ভালো এটা, সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু সবাই আর্টিস্ট। না আমি আর্টিস্ট, হ্যাঁ অবশ্যই। আমি সেই দিক দিয়ে তোমায় জিজ্ঞেস করছি যে এবছর তুমি অনেক কটাই কাজ করছো, অফকোর্স প্রত্যেক বছরই করো, তো তার মধ্যে কিছু অফকোর্স তোমারও থাকে যে এই টপ 3টে বা টপ 8টা, যেটা আমার পার্সোনাল ফেভারিট, যেটা নিয়ে তোমার সব থেকে বেশি আসে, অবশ্যই আশা সব থেকেই ভালো হয় যে এটা সব কটাই ভালো হবে, বাট মানে এই একটা জিনিস যেটা হয়তো বা এই একটা সাজ, এই একটা বারোয়ারির কাজ, যেটা আমার মানে সব থেকে প্রিয় ভাবনাটা আমি ফুটিয়ে তুলেছি সব থেকে ভালো ব্যাপারে, সেই ব্যাপারে যদি একটু হিন্ট দাও, যদি বারোয়ারির নামও হোক, থিম আমি জিজ্ঞেস করছি না। আমার যে 20-21টা চন্দননগরে কাজ আছে, 20-21টা কাজের মধ্যে, হ্যাঁ এবছর 2025 আমি 20 থেকে 21টা কাজ করছি, 20 থেকে 21টা কাজই কিন্তু কম্পিটিশনের কাজ নয়। এবার তার মধ্যে 7 থেকে 8টা কাজ কম্পিটিশনের মধ্যে। কম্পিটিশন মানে কি, যে জাজেসরা যেমন চন্দননগরে বিচার হয়, এটা ফার্স্ট ওটা সেকেন্ড, বা চন্দননগরে মানুষের ভালো লাগে, বিচার মানে কি মানুষের ভালো লাগার উপরে তার কোনো বিচার হয় না, মানুষ এসে বলবে, চন্দননগর মানুষ এসে বলবে যে কাজটা ভালো লাগছে, ভালো করেছে, এটাই পুরস্কার আমার, ঠিক আছে। মানুষের ভালোবাসা, মানুষ এসে দেখে বলবে, মানুষ 2 মিনিট সেখানে গিয়ে একবার ছেড়ে 2বার যাবে, আমি চাই এটা। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার পুরস্কার সেখানেই হয়ে যায়, এবং আমার ভালো লাগা এবং আমার চোখে সেটাই সেরা। তো সেরকমই 7-8টা কাজ চেষ্টা করছি এবারে করার, জানি না কতটা মানুষের ভালো লাগবে, তবুও এবারে 7-8টা কাজ করছি সেরকম ধরনেরই কাজ। তো 3টে জুবলি কাজ আছে, আর এই 3টে জুবলি ছাড়াও আমি একটু আগে বললাম 3টে জুবলির কাজ, হরিদ্রাডাঙ্গা, কাপালিপাড়া সাহেববাগান, হালদারপাড়া ষষ্ঠীতলা, 3টে জুবলি কাজ। অবশ্যই চেষ্টা করেছি ভালো কিছু করার, মানুষকে দেখানোর। এছাড়া আমার 3টে কাজ ভালো থাকে আরো, চন্দননগরের মানুষ হয়তো অনেকেই জানে সেটা, হয়তো এতদিন আছে, জানি না ভবিষ্যতে কি করতে পারবো বা এবছরও কি হবে জানি না। আমার দিক থেকে মোটামুটি আমি একটু করার চেষ্টা করেছি, কিছুটা প্রচেষ্টা করেছিল আমার এই কাজগুলোর মধ্যে, সেটা হচ্ছে কুন্ডুঘাট দালান, লালবাগান পাদ্রিপাড়া আর এकोटाকে মানুষকে তো অবশ্যই বলবো যে মানুষ দেখুক এই কোটা কাজ, মানে এই 6টা ছাড়াই যাবে না। হ্যাঁ এই 6টা কাজ ভাবে ছাড়াই যাবে না, তার সঙ্গে বড় থানা, বড় কালীতলা, আরো কিছু কিছু কাজ রয়েছে। হ্যাঁ এদের পাশাপাশি এই কাজগুলোও ভালো, সমস্ত কাজগুলোই ভালো। এবার মানুষের চোখে দেখো কোনটা ভালো লেগে যাবে, কোনটা একটু কম বেশি হবে, সেটা না সাজানো পর্যন্ত সেটা তো বোঝা যায় না। কাজ যখন আমরা করি তখন একরকম লাগে, আর মায়ের গায়ে যখন সেই কাজকে লাগানো হয় না তখন একটা আলাদা রকম লেগে যায়। আমাদের হয়তো এমন অনেক সময় আমার ক্ষেত্রে হয়েছে, হয়তো কাজটা আমি করেছি, কাজটাকে প্রচুর পরিশ্রম করেছি, কাজটা করেছি,
আবার তার পাশাপাশি আরেকটা কাজ করেছি, আমি হয়তো সেই কাজটাকে নিয়ে বেশি একটু আশাবাদী ছিলাম, হয়তো সেই কাজটাকে বাদ দিয়ে অন্য একটা কাজ মানুষের চোখে বেশি ভালো লেগেছে, যাদের চোখে বেশি ভালো লেগেছে, সেই কাজটা হয়তো পজিশন পেয়েছে, তার পরের পজিশন হয়তো এই কাজটা পেয়েছে, এরকমও কিন্তু হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে মোটামুটি 6-7টা কাজই ভালো। এবার 6-7টা কাজের মধ্যে কোনটা মানুষের কাছে একটু বেশি ভালো লেগে যাবে সেটা স্বয়ং মা জগদ্ধাত্রী জানেন আর চন্দননগরবাসীই জানেন, আর কতটা আমি তাদেরকে দিতে পারবো। আচ্ছা, পরের প্রশ্ন, তুমি বললে যে তোমাদের যত আর্টিস্ট আছেন বা শিল্প সবাই আছেন, সবাই তোমার পারিবারিক, মানে এরকম একটা ব্যাপার। তো তোমার গ্রাম তো বঙ্কাবাসী, আই থিঙ্ক কাটোয়া, কাটোয়া শহরের মধ্যে বনকাবাসী গ্রাম। তো তুমি যদি এই পুজোর সময় গ্রামটা কিরম থাকে বা সবকিছু কিরম হয় বা কিরম, মানে তোমার গ্রুপে কতজন আছে? অফকোর্স সবাই হয়তো সেম কাজ করেন না, ডিভাইড করা থাকে যে এর এটা ডিপার্টমেন্ট, অবশ্যই যদি সে ব্যাপারে কিছু বলো মানে খুব ভালো হয়। আমার কাছে মোটামুটি 18-20 জন আমরা, পুরো টিম আমাদের একটা, সবাই সেম ফ্যামিলি অলমোস্ট। হ্যাঁ, মানে আমার গ্রামের মধ্যে, আমার গ্রামের মধ্যেই, হ্যাঁ, কেউ হয়তো দাদা, কেউ হয়তো কাকা, কেউ হয়তো জেঠু, সবকটা মিলিয়ে টোটাল আমার যে কারখানা, আমার কারখানার মধ্যে 18-20 জন মিলে আমরা একটা কাজ করি, সবাই আমাদের একসাথে মিলে কাজ করি, ঠিক আছে? এই 18-20 জন মধ্যে এবার কাজের ভাগ থাকে, ঠিক আছে? কেউ হয়তো যখন তৈরি হয় মায়ের সাজটা, কেউ হয়তো কাগজের উপর কাজটা করছে, কেউ হয়তো কাপড়ের উপরে কাজটা করছে, কেউ হয়তো যে সোলার যে র মেটেরিয়াল সেটা হচ্ছে কাটছে, কেটে পরিষ্কার করে যে বিভিন্ন ডিজাইনগুলো হয় সেটা হয়তো কেউ করছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জনের ভাগ থাকে, কেউ হয়তো মডেলের উপর কাজ করছে, তার পাশাপাশি আমি কিছু কাজ করছি, ঠিক আছে? আমি হয়তো দেখছি বা কিছু আঁকছি, ড্রয়িং করছি, এরকম এক একটা সবাই মিলে মিশে এক একটা কাজ ভাগ করে কাজটাকে তোলা হয়। আর যখন একটা কথা জিজ্ঞেস করলে না যে যখন সবাই এখানে চলে আসো গ্রামের পরিস্থিতি কেমন থাকে, দেখো এই যে সোলার সিজন পড়ার পর থেকে, সিজন বলতে আমাদের সারা বছরই একরকম কাজ কম বেশি চলতে থাকে, কারণ এই কাজগুলো তো অনেক সময় সাপেক্ষ। মোটামুটি আমার জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির পর থেকেই চন্দননগরে জগদ্ধাত্রী কাজ আমি শুরু করে দিই, না হলে কাজ আমি ফিনিশিং করতে পারি না, পারবো না, অনেকটা তো টাইম লাগে। আর তারপরে এই যে মোটামুটি জুন জুলাই থেকে মানে একদম ভরপুর সিজন তৈরি, মানে প্রত্যেকটা কারখানা, যতগুলো কারখানা বনকাবাসী গ্রামে রয়েছে, এগুলো তো একটা কুটির শিল্প, আলাদা করে কারখানা বলে কিছু হয় না, মানে সব নিজের বাড়ির মধ্যে একটা ঘরে, ঠিক আছে, বা আর একটা হয়তো কোনো একটা জায়গায় ঘরের পাশে কোনো একটা জায়গা করে নেওয়া হয়েছে, সেখানে সেট ফেট করে কাজগুলো চলে। বাড়ির প্রত্যেকটা ঘর এখন আমাদের বিছানা, একটু হয়তো শোয়ার জায়গা, বাকিটা হয়তো সব আস্তে আস্তে মাল তৈরি করে সেগুলো সব রেখে দেওয়া আছে, ঠিক আছে? পুরোটাই বাড়ি ঘর একদম এখন রাত পর্যন্ত, প্রায় 11টা পর্যন্ত এখন কাজ চলছে, 11টা 8 থেকে আবার যখন চাপ পড়ে যায় তখন আরো রাত বাড়তে থাকে। সব গ্রামের একটা প্রত্যেকটা বাড়িতে, গ্রাম মানে কি একটা থমথমে একটা পরিবেশ রাত হয়ে গেলে থাকে, কিন্তু আমাদের এই কটা মাস কিন্তু থাকে না, এই কটা মাস গ্রামে একটা উৎসবের মতো, মানে পুজো আসছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে শুরু হয়ে আমার বাড়িতে যেমন 18-20 জন লোক একটা একসাথে কাজ করা, একটা এত বড় একটা ফ্যামিলি, মানে একটা রাত 11টা পর্যন্ত একটা হট্টগোল চলতে থাকছে, কাজও হচ্ছে, একটা অন্যরকম পরিবেশ থাকে, গোটা গ্রামটার একটা অন্যরকম পরিবেশ থাকে, একটা ভরাটি একটা পরিবেশ। কিন্তু যখন পুজো আসবে, সমস্ত কারিগরপত্র, সেই 18-20 জন লোক, আমার মতো আরো বহু কারখানা আছে, 200 কারখানা আছে, সবাই চন্দননগর, কেউ কলকাতা, কেউ বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে দেয়, গ্রামের লোক অর্ধেকের থেকেও কমে যায়, শুনশান একটা পরিবেশ গ্রামে তৈরি হয়। মানে সেই সময় গ্রামটা মানে চেনা যায় না, আমরা তো কোনো ছেলেরা তো সেই সময় বাড়িতে থাকিও না, পুরো নির্ঝুম একটা গ্রাম, বাড়িতে হয়তো সেই সময় যে গ্রামের তারাই হয়তো থাকে, বা হয়তো বাড়ির একজন করে গার্জেন হয়তো থাকে, আর গোটা গ্রামে কারিগর পত্র, সেই 5-7 দিনের জন্য পুরোপুরি একদম নিস্তব্ধ গ্রাম, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় গ্রামটার। তারপরে আস্তে আস্তে আবার নিজের কাজ, যখন আবার কাজ শেষ করে আবার ফেরা হয়, ঠিক আছে, জগদ্ধাত্রীর কাজ পরেই তো আবার গ্রামে ফেরা, তখন কিছুদিনের জন্য কাজ সব বন্ধ থাকে। আবার সব গ্রাম তো আমাদের চাষের কাজও হয়, সাথে সাথে চাষের কাজে বিভিন্ন কাজে সব যে যার কাজে ছিল আবার সব চলে যায়, আবার আস্তে 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 জানুয়ারি থেকে কিছু কিছু সরস্বতী কাজ বা এ কাজ, ওই আস্তে আস্তে টুকটাক করে আবার সেই কারখানা আগের মতো ফিরতে জুন জুলাই আবার সেটাকে আবার একটা ভরাটি পরিবেশ আবার আস্তে আস্তে তৈরি হয়, এরকম ভাবেই চলতে থাকে।
তো তোমরা যখন কাজ করে বাড়ি ফেরো পুজোর পর, মনের ভেতরে কি ফিলিংস আছে? আনন্দ, খুশি, শান্তি? দেখো, যখন কাজ করে বাড়ি ফিরি, কাজ যখন নিজের হাতে এতদিন ধরে যে কাজগুলো করেছি, একদিকে যেমন একটা মন খারাপ, অপরদিকে একটা শান্তি, একটা মন খারাপ, দুটো মিশিয়ে কিন্তু একটা ব্যালেন্স একটা তৈরি হয়। সেই রকম অবস্থায় ফিরতে হয়। হ্যাঁ, কাজ যেমন করেছি, কাজগুলোকে মায়ের গায়ে লাগিয়েছি, সেটাকে সঠিকভাবে লাগাতে পেরেছি, এটার যেমন একটা শান্তি, মানুষের ভালো লেগেছে যখন খবর শুনি যে মানুষ ভালো বলছে, কাজটা মানুষ চিনেছে, এটার একটা যেমন প্রাপ্তি, একটা শান্তি। হ্যাঁ, এটা একটা ভালো। আর এতদিন যেমন নিজের হাতে এত কষ্ট করে যে জিনিসগুলোকে তৈরি করেছি, এতদিন সেগুলোকে রেখেছি, তৈরি করেছি, এতটা তার মধ্যে ভালোবাসা রয়েছে, শুধু আমার নয়, সবার মধ্যে একটা ভালোবাসা রয়েছে, সেইগুলো এক মুহূর্তের জন্য যেন এতদিন ধরে যেগুলোকে তৈরি করা হয়েছে সেগুলো চলে যাওয়া, তার একটা অন্যরকম একটা মানুষের মন খারাপের একটা ব্যাপার তো থাকেই একটা। একদম একদম। আর চন্দননগরে সেই 5টা দিন বা 7টা দিন এমনভাবে চন্দননগর মানুষের সঙ্গে মিশে যায়, চন্দননগরে থাকতে থাকতে এই যে চন্দননগরের একটা উৎসবের একটা সঙ্গে থেকে যখন সেখান থেকে একটা মাকে ছেড়ে যখন চলে যাওয়া, নিজের সমস্ত কিছু কাজ শেষ হয়ে চলে যাওয়া, আবার পরের বছরে 1 বছরের জন্য যেমন অপেক্ষা, একটা মন খারাপের একটা বিষয় তো থেকেই যায়। সেম চন্দননগরবাসীদের সাথেও মানে মা ছেড়ে যাওয়া মানেই একটা মনে একটু কষ্ট, কিন্তু হ্যাঁ দ্য সেম টাইম দিন গোনাও আবার শুরু, আসছে বছর। এবং জগদ্ধাত্রী অনলাইন ফলো করলে তো আপনারা জানেন 100 দিন বাকি, 150 দিন বাকি, এটা কমন। অ্যান্ড থ্যাঙ্কস ফর অল দ্য লাভ। তো এবার আর একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে তুমি জগদ্ধাত্রী পুজোর ব্যাপারে এত কিছু বুঝলে, এবছরের দুর্গা পুজো নিয়ে কিছু যদি বলতে দর্শকদের। হ্যাঁ, আমার জগদ্ধাত্রী কাজের পাশাপাশি দুর্গার কাজও হয়। ইভেন দুর্গার কাজ আমার কিছু বাইরেও যায়, যেমন মহারাষ্ট্র, ইউপি, উত্তরপ্রদেশ, কিছু কাজ দিল্লি, আমার বাইরেও যায়, শিলিগুড়ি টিলিগুড়ি। আমাদের শুধুমাত্র এগুলো আমি ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই, ঠিক আছে, এই কাজগুলো হয়। আর আমার চন্দননগরে তো রয়েছেই, গোটা হুগলি ডিস্ট্রিক্টে কাজ রয়েছে বিভিন্ন জায়গায়। আর দুর্গাপুজোটা তো বিভিন্ন জায়গায় হয়, বহরমপুরে কিছু কাজ বা কলকাতা সাইডের কিছু কাজ, বিভিন্ন জায়গায় কাজগুলো হয়। কিন্তু কাজ করে শান্তি আমার চন্দননগরে। মানে এখানে লোকের ভালোবাসার লেভেলটাই আলাদা, এখানে মানুষের আবেগ যেটা কোনো জায়গায় গিয়ে পাওয়া যাবে না। একদম চন্দননগরে মানুষের যে আবেগ, সেটা দুর্গার কাজই করি না কেন, জগদ্ধাত্রী কাজ তো অবশ্যই, জগদ্ধাত্রী নিয়েই মানুষের সারা বছর চর্চা, ঠিক আছে, তার পাশাপাশি দুর্গার কাজও যেমন হয়, দুর্গার কাজটা কি হলো না হলো, এটা একটা মানুষের একটা আবেগ থেকেই যায় এই কাজটার মধ্যে। কাজ মানেই কিন্তু চন্দননগর। একদম কাজ হয়তো বিভিন্ন জায়গায় করি, বহু জায়গাতেই কাজ করি, দুর্গার কাজটাতে হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আগের তুলনায় দুর্গার কাজটা কিছুটা হলেও কম করছি, কারণ চন্দননগরে যেহেতু জগদ্ধাত্রী কাজের একটু চাপ থেকে যায়, তো দুর্গার কাজটা কিছুটা হলেও কম করি। এই বছর দুর্গা পুজো কটা হচ্ছে? দুর্গা পুজোয় তোমার 35, মানে এই 2-3 মাসে প্রেসার একদম পিক প্রেসার, ফুল প্রেসার। আচ্ছা আকাশ দা, যদি কেউ বনগাঁবাসী যেতে চায়, আচ্ছা জগদ্ধাত্রী অনলাইনের টিম তো পৌঁছেছিল, সে ভিজুয়ালস দেখলো, তো যদি কেউ যেতে চায়, তোমরা তো আশা করছি তাদের ওয়েলকাম করো না? অবশ্যই, একদম। তো যদি কেউ যেতে চায় কিভাবে যাবে? দেখো, আমার বাড়ি যাওয়ার জন্য বা বনগাঁবাসী যাওয়ার জন্য 2 রকম ভাবেই যাওয়া হয়। একটা হচ্ছে বর্ধমান লাইন দিয়েও যাওয়া হবে, আর একটা হচ্ছে তোমার কাটোয়ালা দিয়েও যাওয়া হবে। এবার যদি কেউ তোমার 4 চাকা করে কেউ যদি যায়, কারে করে যদি যায়, তাহলে বর্ধমান দিয়ে যাওয়া, হাইওয়ে দিয়ে একদম সোজা বর্ধমান দিয়ে যাওয়াটা সুবিধা আছে। আর যদি ট্রেনে যায়, তাহলে বর্ধমান থেকে বনগাঁবাসী ট্রেন আছে, বাসও অ্যাভেলেবেল, 5-10 মিনিট পর পর বাস, বনগাঁবাসী বাস স্ট্যান্ডে নামতে হবে। আর কাটোয়া দিয়েও সেই সেম, কাটোয়া স্টেশনে নেমে বাস পাওয়া যাবে, বনগাঁবাসী যাওয়ার বাস, মানে বর্ধমান দিয়ে যে বাসগুলো আসছে বর্ধমান রুটের, সেই বাসে চাপলে তোমার কাটোয়া মানে বাসে চাপার পরে ওই 20 থেকে 25 মিনিট লাগে বনগাঁবাসী। তো বনগাঁবাসীতে নামার পরে তুমি যে কোনো টোটোকে ধরে বললেই হবে যে বনগাঁবাসী উত্তরপাড়ার আকাশদার বাড়ি, ব্যাস। আচ্ছা, আমাদের দর্শকদের আর একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে আমরা জানি যে তুমি একটু ড্রয়িং বা একটু মানে আঁকার দিকেও আছো, যে তুমি কি সেটা এখনো করো? মানে আমি সাজের ডিসাইডে বলছি। হ্যাঁ, এবার দেখো, আগে সাজ কম ছিল,
আঁকাটা বাড়তো। এখন মানে আঁকাটা বেশি করতাম, ঠিক আছে। এখন আঁকাটা করি না বললে ভুল হবে, করি। তবে হ্যাঁ, আমার সাজের ড্রয়িংগুলো এখন একটু বেশি হয়। সাজের ড্রয়িংগুলো করার পরে, এই সাজ নিয়ে ব্যস্ত থাকার পরে, যখন হয়তো নিজের কিছু কাজ এই সমস্ত সারার পরে হয়তো বসে আছি, বা সিজন শেষ হয়ে গেছে, পেন্সিল নিয়ে বসে গেলাম, মন হলো কিছু করলাম, আঁকলাম, এইটুকুই আর কি। আচ্ছা, তোমার কিছু ছবি তাহলে আমরা দেখাই, যদি অসুবিধা না হয়? হ্যাঁ, ছবি তো এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, এখন তো দেখাতে মানে আমাদের স্ক্রিনে হ্যাঁ, অডিয়েন্সের সামনে অলরেডি চলে আসবে। আচ্ছা, আর তোমার কিছু সাজের ছবিও যদি আমরা দেখাই, তোমার অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা। ছবি এখানে আসছে। চন্দননগরে মানুষের জন্যই সাজ তৈরি করা, তাদের সাজের ছবি, চন্দননগর মানুষ তাদের সাজের ছবি দেখবে, এখানে আমার অসুবিধা কি আছে? একদম, আমি চন্দননগরে মানুষের জন্য সাজ বানাচ্ছি, তাদের সাজের ছবি তারাই দেখবে। আচ্ছা, তাহলে সবই মা জগদ্ধাত্রীর জন্যই হচ্ছে। একদম। তো কোনো কাজটাই আমি আগে খারাপ বা ভালো ওই দিকে যাচ্ছি না, বাট তুমি তো এবারে চন্দননগরে 20-র ওপরে কাজ করছো, ইফ আই এম নট রং। তো ওই দিক থেকে মানে এমন কিছু বারোয়ারি যেখানে তুমি কাজ করে খুবই স্যাটিসফাইড হয়েছো, যদি কিছু বলো। এবং এমনও যেখানে হয়তো কোনো একটু যেমন ভেবেছিলে সেরকম হয়নি, বা কোনো অনেক সময় হয় যে ট্রান্সপোর্টেশনে কিছু ভেঙে গেল, বা একটু ডিসস্যাটিসফ্যাকশন বা সাফারিং ছিল। কাজের মধ্যে তো এগুলো হতেই থাকে। হয়তো আমি যে জিনিসটা ওখানে বানিয়ে নিয়ে আসছি, এখানে সেটা করতে গিয়ে দেখি, কারণ আমাদের ওখানে যে মালপত্রগুলো তৈরি হয়, রেডি তৈরি করি আমি কাজের মধ্যে, একটা লরির মধ্যে তো জিনিসগুলোকে নিয়ে আসা হয়, অনেক জিনিসই হয়ে থাকে, অনেক মডেল হয়ে থাকে, অনেক জিনিস হয়তো একটা প্যাকিং করতে গিয়ে বা এখানে যখন আমরা জিনিসটা খুলি অনেক জিনিস ছিঁড়ে যায়, বা অনেক জিনিস হয়তো ভেঙে যায়, কিন্তু সেগুলোকে রিপেয়ারিং করে তারপরে এখানে তৈরি মানে লাগাতে হয়। আবার কিছু জিনিস হয়তো টুকটাক জিনিস আমরা দেখি নষ্ট হয়ে গেছে, সেগুলোকে চেঞ্জ রাখতে হয়, মানে 2-4টে জিনিস আমাকে এক্সট্রা করে নিয়ে আসতে হয়। কিন্তু হ্যাঁ, মডেল বা যেগুলো আমরা এখন কাজে ইউজ করছি, এক একটা ফিগার, এক একটা মডেল, সেগুলো তো এক্সট্রা করা সম্ভব হয় না, ঠিক আছে। হয়তো দেখা গেল কোনো একটা কিছু মডেলের আঙুল ভেঙে গেছে বা কোনো একটা হাত ভেঙে গেছে, সেগুলো আমাদের কাছে কাঁচা শোলা তো থাকে, এবার শোলাটার মধ্যে যতটা সেখানে মেকআপ মারা যায় আমরা করে দিই, ঠিক আছে। এবার যখন সেটা সাজের মধ্যে আমরা ইনপুট করি, যখন আমরা লাগাই, পুরো সাজটা যখন সেট হয়, তখন সেটা বোঝা যায় না কিছু, তখন একদম পুরোপুরি ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর একটা কি বললে তুমি? কোনো একটা স্পেসিফিক বারোয়ারি যার সাথে কাজ করে তোমার খুব স্যাটিসফাইড হয়েছে? অবশ্যই সব 5টা আঙুল এক আমার, হ্যাঁ, এবার আমি চন্দননগরে কাজ করছি, চন্দননগরে প্রত্যেকটা বারোয়ারি ভালো, প্রত্যেকটা বারোয়ারি আমাকে ভালোবাসে, আমি তাদের সঙ্গে বন্ধুর মতো করে মিশি। এবার দেখো কাজ করে, দেখো যেখানে নর্মাল কাজ যেমন হয়, সেখানে তো আর তাদের বিশাল কিছু চাহিদা থাকে না, তারা জানে যে আমি যেরকম কাজ আমার নিচ্ছি, কাজটা ভালো, কাজটা খারাপ আমি বলছি না, কাজটা ভালো, কিন্তু তাদের তো বিশাল কিছু চাহিদা থাকে না, কাজটা সেই লেভেলেরও না, মোদ্দা কথা কাজটা ভালো লাগছে এরকম, সেগুলোর তো কোনো অসুবিধা কিছু হয় না। তার মধ্যে 2-4টে কাজ যেগুলো থাকে, ঠিক আছে, এবার সেই কাজগুলো করার পরে 3টে জায়গা, 3টে বারোয়ারি আমার মানে পরপর 3 বছর হাইলাইটস হয়েছে, কাজ করেছি, সেটা হচ্ছে কুন্ডুঘাট দালান, আমি আবারও বলছি, লালবাগান, পাদ্রিপাড়া আর উর্দিবাড়ি, 3টে বারোয়ারি, কোনো কথা হবে না। 3টে বারোয়ারি আমাকে যেভাবে সাপোর্ট করে, আমাকে পাশে থাকে। প্রথমত আমাকে যখন আকাশ পালকে যখন চন্দননগরবাসী কেউ চিনতো না, তখন একমাত্র কুন্ডুঘাট দালান আর উর্দিবাড়ি, এই দুটো বারোয়ারি আমাকে প্রথমত বিশ্বাস করে আমাকে তারা জায়গাটা ছেড়ে দিয়েছে। সে বছর ছিল ওদের 60 বছর। উর্দিবাজারের কথাতে আসি, উর্দিবাজারে সে বছর 60 বছর, আমি তার আগে থেকে 7-8 বছর ধরে কাজ করে আসছি, ঠিক আছে। এবার সেই সময় আমাকে কেউ চেনে না, আমি ভালো কাজ চন্দননগরকে দেখাতে পারিনি, কিন্তু উর্দিবাজারের মানুষ আমার পাশে থেকেছে সেই সময়, না তুমি করো, আমাকে সেই জায়গাটা দিয়েছে, যে যেমনই হোক তুমি তো করবে। আমি তাদেরকে বলেছিলাম আমাকে একটা জায়গা দিই, আমি আমার কাজটাকে দেখাতে চাই, সেই জায়গাটা ওরা দিয়েছিল। সেই জায়গাটা থেকে আজকে তাদেরকে আমি হয়তো আশাটা পূর্ণ করতে পেরেছি, ঠিক আছে। কুন্ডুঘাট দালান মানে তারা ড্রয়িং করার পাশাপাশি সমস্ত ধরনের আমাদের সাপোর্ট করা, ঠিক আছে, সব কিছু আমাকে দেওয়া, সমস্ত কিছু থেকে আমাকে সাপোর্ট করা, এগুলো কিন্তু কুন্ডুঘাট দালান, লালবাগান, পাদ্রিপাড়া, সব দিক থেকে সাপোর্ট করা, এদের কোনো তুলনা হবে না। এরা যেভাবে আমাকে পাশে থেকেছে, আমার পাশে দাঁড়িয়েছে, এবং আমাকে কাজের সহযোগিতা পর্যন্ত, এবং আমি কাজ করতে এসেছি, মানে এমন একটা টাইম হয়েছে, হয়তো কালী পুজোর রাত, কালী পুজো পরের দিন, কালী পুজোর আগের দিন, আমার কাজ এখন 3টে বারোয়ারিতে আমার কাজ চলছে, আমি কমপ্লিট করতে পারিনি। বারোয়ারির ছেলেরা
বেশ কিছু ছেলে আছে, সেই সমস্ত ছেলেরা আমার সঙ্গে কাজে হাত মিলিয়েছে এবং আমার সঙ্গে কাজ লাগিয়েছে তারা। এটাই হচ্ছে চন্দননগর। চন্দননগর মানুষের আবেগ, চন্দননগর মানুষের অন্য কোনো কথা হবে না, যেটা অন্য কোনো বিশ্বের কোনো জায়গায় গেলে আমি পাবো না। এইভাবে যে মানে থাকা, এমনকি তারা আমাকে তাদের নিজেদের বাইকে করে এ বারোয়ারি সে বারোয়ারি করে আমাকে নিজেকে ঘুরিয়েছে, তুমি তোমার কাজ দেখো, এবং তারা আমাকে সবসময় পাশে থেকেছে। আমি এবং বলেছি রাত 1টা হোক 1:30 হোক যটাই বাজুক, আমার তো সারা রাত কাজ চলে, তারা সব সময় আমার পাশে থেকেছে, যতক্ষণ আমার কাজ চলছে তারা থেকেছে, এবং তারা যা কিছু দরকার হয়েছে আমার সেই অবস্থা তারা যেখান থেকে পারুক জোগাড় করে আমাকে দিয়েছে। এবং আমার এমন কি হয়েছে, কুমারটুলি থেকে মানে আমার কাজ করতে করতে কিছু জিনিসের শর্ট ছিল, যেটা চন্দননগরের ছেলেরা আমাকে, এখানে বারোয়ারির ছেলেরা আমাকে, ঠিক আছে, আমি তো তখন বেরোতে পারছি না, তারা নিজেকে কুমারটুলি থেকে মাল কিনে এনে আমাকে দিয়েছে যে তুমি করে দাও, আমরা তো আছি তোমার পাশে, তুমি চলো। এটাই হচ্ছে চন্দননগর, এটাই চন্দননগর। আচ্ছা, এমন আমি বারোয়ারির নাম যদি তুমি কমফোর্টেবল থাকো বলতে পারো, বাট এমন কোনোদিন কোনো হয়েছে যে বারোয়ারির থেকে তুমি কোনো এক্সপেক্ট করেছিলে বা কাইন্ড অফ লাইক কোনো একটা এক্সপিরিয়েন্স যেটা খুব একটা ভালো হয়নি, বাট তুমি হয়তো ওটা আশা করছিলে, বা ওটা হয়তো ন্যাচারালি একটা শিল্পী আশা করে যে এরকম আমি একটা এক্সপিরিয়েন্স পাবো, বাট এক্সপিরিয়েন্সটা আপ টু দ্য মার্ক হয়নি? আগে কিছু কিছু কাজ করেছি, হয়তো আমি একটা আশা করেছিলাম যে কাজটা ভালো হতে পারে, ঠিক আছে, হয়তো ভালো ছিল কাজটা, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে কাজটা হয়তো কিছু কিছু আরেকটু ভালো হতে পারতো, এরকমও হয়েছে। যেমন বিগত বছরে আমার বুড়ো কালীতলা বা আদি হালদারপাড়া এরকম কিছু কাজ ছিল, হ্যাঁ, আমি কাজটা করেছিলাম, একটা আশা নিয়ে করেছিলাম, কিছু কিছু আমার ভুল ত্রুটি ছিল, বা অনেক কাজই তো থাকি, হাতের কাজ তো অনেক সময় ভুল হয়, ঠিক আছে, এবার এরকমও কিছু কাজ ছিল, কিন্তু তারা ভুল থাকা সত্ত্বেও সেই সমস্ত মানুষগুলো পাশে থেকেছে, বলেছে না কাজ তো হতেই পারে, ভুল তো খারাপ একটু হতেই পারে, নেক্সট বছর যেন আরো ভালো করে তুমি জিনিসটাকে করে দিও, তো এরকম হয়েছে, এগুলো হয়ও কাজের মধ্যে। আচ্ছা, তাহলে তোমাদের বঙ্গাবাসী থেকে আমাদের চন্দননগর আরেকজন খুবই নামখ্যাত আরেকজন শিল্পী আছেন, তার নাম হচ্ছে শ্রীপ্রসাদ ঘোষ। আচ্ছা, তো মানে তার সম্পর্কে তুমি যদি কিছু বলো আমাদের দর্শকদের, কারণ তোমরা একই হয়তো জায়গা থেকে আসছো, একই জায়গায়। প্রসাদদার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ঠিক আছে, আমার পাড়ার মধ্যেই। উনি একজন নো ডাউট ভালো শিল্পী, চন্দননগরে আমার আগে থেকে উনি কাজ করছেন, মানে আমাদের কাজ দাদুর আমল থেকে, কিন্তু আকাশ পালকে তো আর কেউ চিনতো না, তো আকাশ পালের ভালো কাজ হওয়ার আগে থেকে উনি কাজ করছেন, চন্দননগর মানুষকে তিনি কাজ দেখিয়েছেন, এখনো করছেন, ঠিক আছে, উনি ওনার মতো করে কাজ করে, আমি আমার মতো করে কাজ করি, দুজনের কনসেপ্ট আলাদা, নো ডাউট ভালো শিল্পী একজন, চন্দননগরে অনেক বারোয়ারির কাজ তিনি করেছেন এবং এখনো করছেন, এবছরও করবেন, তারও আমার যেমন কিছু চমক আছে, তারও হয়তো চমক আছে মানুষের কাছে। একদম নিশ্চয়ই। তো তুমি যে বললে যে তোমাদের পারিবারিক এটা একটা মানে জেনারেশন টু জেনারেশন শিফট হচ্ছে যে তোমাদের শিল্পীরা, তো আই থিঙ্ক তোমার ঠাকুরদা কাকুরা জেঠুরা যেমন হচ্ছে স্বর্গীয় প্রভাস চন্দ্র পাল, তারপরে অরূপ পাল, মানে এনাদের সাথে তোমরা কাজ করতো, তো এমনও কিছু মানে আমাদের কাছে কোয়েশ্চেন আছে, এটা বেসিক্যালি অডিয়েন্সের তরফ থেকে আমি তোমাকে জিজ্ঞেস করছি যে মানে তুমি কি কোনোদিন মানে প্রসাদ ঘোষের সাথে কাজ করতে বা এখনো কি করছো, এরকম একটা ব্যাপার যেটা কাইন্ড অফ লাইক তুমি যদি জিনিসটা পুরো ক্লিয়ারলি একটু বলো। না দেখুন, প্রসাদদার কারখানা আমার কারখানা কমপ্লিটলি আলাদা। আচ্ছা, ঠিক আছে, আমি কোনোদিন প্রসাদদার কাছে কাজ করিনি, আচ্ছা, বা আমার বাড়ির কারখানা, আমার নিজস্ব কারখানা রয়েছে, ঠিক আছে, আমার কারখানার প্রতিষ্ঠাতা হচ্ছে আমার দাদু স্বর্গীয় শ্রী প্রভাষচন্দ্র পাল, তারপরে আমার বাবারা হচ্ছে 3 ভাই, আমার বাবা হচ্ছে বড় অরূপ পাল, আর অনুপ পাল হচ্ছে গিয়ে আমার কাকু, আমার মেজ কাকু এবং ছোট কাকু, তারা আমার দাদু চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কারখানাটাকে ধরে রাখা এবং কারখানাটাকে কাজ করে যাওয়ার, এগিয়ে যাওয়ার জন্য ওনারাই করতেন, আমি তো ছোট তখন, তারপরে আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছি, চোখের সামনে কাজ দেখেছি, কাজ দেখতে দেখতেই শেখা, হয়তো যেটুকুই শিখেছি এখন হয়তো বহু শেখা বাকি রয়েছে, এখন হয়তো সেই তুলনায় কিছুই শেখার কোনো শেষ নেই, সেই তুলনায় হয়তো কিছু শিখতেও পারিনি, এখন হয়তো অনেক শেখা বাকি রয়েছে। তো কাকুরা কাজ করতো, পাশাপাশি আমি ছোট থেকে দেখতাম কাজটা, পড়াশোনা করতাম, কাজ দেখতাম, টুকটাক কাদের হাতে হাতও লাগাতাম কোনো সময়, কখন সেটা নিজের একটা কাজটা কি ছিল, মানে একটা ভালো লাগা ছিল, সেই ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত, প্যাশন থেকে প্যাশন, মানে কাজ জিনিসটা আমার একটা প্যাশনে দাঁড়িয়ে,
আমার পড়াশোনা পাশাপাশি পড়াশোনা হয়ে গেল, টিউশনি হয়ে গেল, পাশাপাশি কাজে টুকটাক ড্রয়িং করা, কাজের এই জিনিসটাকে এইরকম চেঞ্জ করলে ভালো লাগবে, আস্তে আস্তে চেঞ্জগুলো কিন্তু আনতে থাকে টুকটাক করে। তো প্রসাদদার সঙ্গে ওনার কারখানা সম্পূর্ণ আলাদা, আমার কারখানা আলাদা, ঠিক আছে। প্রসাদদার কাছে আমি কোনো কাজ বা কিছু ওরকম কোনো ব্যাপার না, এটা আজীবনই কোনোদিন করো? কোনোদিনই না, মানে এটা একটা মিথ। ওটা হ্যাঁ, ওটা ওনার কারখানা, ওটা সম্পূর্ণ ওনার আলাদা কারখানা। আমার ফ্যামিলি আলাদা, ওনার ফ্যামিলি আলাদা। আচ্ছা, ঠিক আছে। এবার ওনাকে আমি দাদা বলে সম্মান করি হিসাবে, আমি ওর ভাই, ও মানে এরকম ব্যাপার, কিন্তু এক ফ্যামিলি না, ফ্যামিলি আলাদা, কারখানা আলাদা, ওনার কারখানা আলাদা, আমার কারখানা। আচ্ছা, মানে তোমাদের দুজনের ফাউন্ডেশনটাও পুরো আলাদা, পুরোপুরি আলাদা, কমপ্লিটলি আলাদা। আচ্ছা, পরের প্রশ্ন আসি। অফকোর্স হাতের 5টা আঙুলের সাইজ সমান হয় না, তো কিছু বারোয়ারি তোমাকে কিছু বেশি আপন করে নেয়, কেউ একটু কম, অ্যান্ড দ্যাটস পার্ট অফ দ্য লাইফ। তো ওই দিক দিয়ে দেখতে গেলে তুমি একটা অ্যাজ আ শিল্পী, আমি বলছি, ঠিক আছে, তোমার দিক দিয়ে আমি জিজ্ঞেস করছি ব্যাপারটা, যে তুমি যদি কোনো বারোয়ারির সাথে কাজ করো, ঠিক আছে, কিছু বেসিক নেসেসিটি থাকে, যেমন কিছু টাইপের সাপোর্ট হোক বা কোনো কিছু এমন জিনিস যেটা তোমাদের পাওয়াটা খুবই ন্যায্য এবং কাইন্ড অফ লাইক একটা বেসিক নেসেসিটি, কিন্তু হয়তো তোমরা সেটা পাও না, যদি বারোয়ারিদের সেটা তুমি একটু বলে দাও। হ্যাঁ, বারোয়ারি হয়তো যেটা বললে যে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, বারোয়ারি ঠিক আছে। এবার সবাই হয়তো সমান টাইম দিতে পারে না, তার মধ্যে কিছু বারোয়ারি হয়তো আমাদেরকে একটু টাইম দেয়, আমাদেরকে একটু দেখে, আবার কিছু বারোয়ারি হয়তো তাদের হয়তো মন থাকলেও তারা হয়তো সময় দিতে পারে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, যে তাদের বারোয়ারিতে যখন আমরা ঠাকুরটা সাজাতে যাচ্ছি, মাকে যখন সাজাতে যাচ্ছি, তখন পার্টিকুলার সেই টাইমটা আমাদের কিছু খুব অল্প কিছু জোগাড় লাগে, সেই জোগাড়টা যেন তারা যেন তৈরি করে দেয়, মানে দেয়, তাদের আমাদের হাতের কাছে যেন দিয়ে দেয় জিনিসটা। আমি প্রত্যেকটা বারোয়ারিকে আগে বলি, যেমন পেরেক, আঠা, ময়দা, তুঁতে, পেপার, এগুলো কিছু জিনিস যেগুলো লাগে এগুলো আগে বলে দিই, ঠিক আছে। বা হয়তো আমি লোক পাঠিয়ে দিয়েছি, তারা ফোন করছে, দাদা আমাদের ঠাকুর রেডি হয়ে যাচ্ছে, লোক পাঠিয়ে দিন, হয়তো লোক পাঠিয়ে দিয়েছি, গিয়ে দেখা যাচ্ছে সেখানে কোনো বারোয়ারির লোক নেই, এই দাদা আপনি ফোন করছে, আপনাদের কেউ নেই, এই দাঁড়ান, যাচ্ছে। এবার কি, আমার লোকটা তো সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা হয়তো বসে থাকছে, তারপরে হয়তো লোক যাচ্ছে, গিয়ে আটা করা বা কাজটা শুরু হতে 2-3 ঘন্টা লেট, তখন মানে সেই সময়টা একটা তো প্যাকড আপ শিডিউল থাকে। এবার সেই সময় আমার কাছে 2 ঘন্টা মানে অনেকটা। এবার একটা জায়গায় যদি অতটা টাইম যদি ইনভেস্ট হয়ে যায়, আবার অন্যটা তখন আমার আবার চাপ হয়ে যায় অন্য বারোয়ারির একটা কাজ করতে। সেই কারণে দাদাদেরকে একটা বলবো, যে জানি সেই সময় চন্দননগরের মানুষ কিরকম ভাবে ব্যস্ত থাকে, তাকে একটা দিক সামলাতে হয় না। আমি যেমন আমার দিকটা বলছি, লাইট, প্যান্ডেল, সমস্ত দিকটা তো সামলাতে হয়। এবার বারোয়ারির 50টা ছেলে থাকলে 50টা ছেলে তো ইনভলভ হতে পারে না, আমরা সব জায়গাতেই দেখি 2-4 জনই ইনভলভ হয় এবং তারা গোটা ব্যাপারটাকে ম্যানেজ করে, তাদের উপরও চাপ থাকে, চাঁদা টাঁদা এটা সেটা বিভিন্ন কারণে। তো তারই মধ্যে যদি একটু এই আমাদের তো মানে বেশিক্ষণকার কাজ নয়, 2-3 ঘন্টার হয়তো বা 4 ঘন্টার কাজ, যেগুলো ভালো কাজ হয় সেগুলো হয়তো 1 দিন কি 1.5 দিন লেগে যায়, 2 দিনও লাগে। এবার তার মধ্যে সব সময় নয়, মানে কিছু জিনিস আছে, মানে তারা যেন জিনিসটাকে দেখে একটু, আমার লোকজন গেল, তারা হয়তো ঠিক মতো একটু টাইমে খাবার টাবার গুলো পেয়ে গেল, ব্যাস। এবার তারা সেই সময় তো আমি তো সব জায়গায় থাকতে পারি না, এটা চন্দননগরের মানুষ করে না তা না, সব সময় করে। এবার কিছু সময়ের অভাবে অনেক মানুষ দেরি করে বা হয়ে ওঠে না। এবার তাদেরকে বলবো যে সেইটা একটু যেন দেখে নেয়, মানে পাংচুয়ালিটিটা যাতে একটু মেনটেন হয়। 1 ঘন্টা মানে 1 ঘন্টার মধ্যে আসলে দেখো সব জিনিসে দেরি হয়, এবার সবকিছু বললে টাইমলি হয় না, একটা অত বড় পুজো করছে বা সবকিছু টাইমলি হয় না, কিন্তু আমার কাছে কি তখন সেই সময়টা এতটা প্রত্যেকটা মিনিটের একটা ইয়ে থেকে যায়। তারপরে সাজের কাজ তো কোনোটা হয়তো খুলে গেল, কোনোটা কি লেগে গেল, ছেড়ে গেল, সেগুলো তো আবার নতুন করে ডিপেন্ডিং করে একটা করে একটা চলতেই থাকে এরকম টাইম, মানে সেই সময়টা খুব প্যাকড আপ থাকে। তো সেই সময় যদি বারোয়ারির ছেলেরা একটু যদি সাপোর্টে থাকে, ব্যাপারটা আর একটু ভালো হয়। একদম। আচ্ছা, তুমি তো মানে কাজ টাজ করে মানে তোমরা ফিরে যাও, তুমি কি প্রসেশনে এইখানে থাকো, মানে প্রসেশনের টাইম? সব বছর থাকা তো সম্ভব হয় না, মানে এখন তো কালী পুজোর 1 সপ্তাহ আগে আমি চলে আসি এখানে। আচ্ছা, তারপর থেকেই শুরু হয়ে যায় কাজ।
শুধু কালী পুজোর সময়, যেহেতু সবারই ওখানে আমাদের কালী পুজো হয়, অনেকজনের মানসিক থাকে, মানত থাকে, বা কেউ পুষ্পাঞ্জলি দেয়। আমি নিজেও পুষ্পাঞ্জলি দিই কালী ঠাকুর। তো আমার এখানে থাকাটা সম্ভব হয় না, আমিও ফিরে যাই কালী পুজোর দিনটা থেকে, আবার আমি এখানে চলে আসি। তো আমার সমস্ত লোকজন নিয়ে চলতে থাকে কাজ, ঠিক আছে। এবার তারপরে যখন সাজানোর কাজ মানে টোটালি কমপ্লিট হয়ে যায়, তারপরে আর কেউ থাকতে চায় না। আমি হয়তো থাকি, নিজের কাজের জন্য হয়তো থাকতে হয়। কিছু বছর হয়তো প্রশাসন দেখেছি এবং তারপরেও ফিরেছি, বা হয়তো অনেক সময় হয়েছে কাজ কমপ্লিট করে চলে গেছি, নবমীর দিন এসেছি, নবমীর দিন থেকে দশমীর দিন প্রশাসন দেখে তারপরেও ফিরেছি, এরকমও হচ্ছে। তো তুমি প্রসেশন তো অফকোর্স দেখেছো, প্রশাসন দেখেছি। কি বলবে, মানে সাজে তো তুমি শ্রেষ্ঠ, কিন্তু প্রসেশনের দিকে আমাদের কাছে শ্রেষ্ঠ, অফকোর্স আরো সবাই আছে, কিন্তু প্রসেশন নিয়ে তোমার কি ভাবনা? এমন কিছু জিনিস যেটা হয়তো বলবো অডিয়েন্সদের, যারা প্রশাসন, চন্দননগরের প্রশাসন গোটা বিশ্বই জানে, নতুন করে বলার কিছু থাকে না। যারা, তাও আমি বলবো যে চন্দননগর, একমাত্র চন্দননগরই পারে এইরকম প্রশাসনকে তুলে ধরতে। যারা দেখে নেই প্রশাসন, মানে ক্যামেরা বা আমরা টিভি বা ফেসবুক, আজকে সোশ্যাল মিডিয়ার জন্য বহুজনাই প্রশাসন হয়তো দেখে থাকি আমরা, তবে সেই প্রশাসন আর নিজে দেখার প্রশাসন, নিজের চোখে দেখা প্রশাসন কমপ্লিটলি আলাদা সাপ। তার যেটা যে মানুষ দেখেছে প্রশাসন, যে চন্দননগরের মানুষ যে আবেগ দিয়ে প্রশাসনটাকে তৈরি করে, মানে নিয়ে যায়, সেটা নিজের চোখে না দেখলে এটাকে বিশ্বাস করানো কারোর পক্ষে কঠিন। ঠিক কি জিনিস, যে অত বড় বড় লরি 3 দিন ধরে রাস্তায় বেঁধে রেখে, অত বড় বড় গেট করে, এবং নতুনত্ব, প্রত্যেক বছর নতুনত্ব, যে একটা করে প্রশাসনের মধ্যে আমরা লাইটের থিম দেখি, তারপরে অত সুন্দরভাবে মাকে নিয়ে যাওয়া, প্যান্ডেলে থাকা অবস্থায় মায়ের একরকম একটা দৃশ্য, যখন প্রশাসনের গাড়িতে যায় একটা কি হয়, মানে প্যান্ডেলে তো সবাই তো ঠাকুরটাকে দেখতে যায় না, পারে না, ইচ্ছা থাকলেও পারে না। আর চন্দননগরের এখন বর্তমানে যে ভিড় হচ্ছে, মানুষ চাইলেও পারে না। বহু মানুষ, বাইরের মানুষ অলরেডি ঢুকে যাচ্ছে চন্দননগরে, আসে, মানে একদম আমরা জানি যে টোটো মানে পঞ্চমীর দিন থেকেই টোটালি বন্ধ, যারা হাঁটতে সমস্যা হয় তারা তো এমনিই যেতে পারে। তো কিন্তু অনেকজনে চায় যে প্রশাসনে ঠাকুরকে দেখা। যখন রাজপথ দিয়ে মা যখন যায়, তখন একটা অপরূপ একটা দৃশ্য লাগে, একটা ওই দৃশ্যটা একদম, ঠিক আছে, যেটা দৃশ্যটা নিজে না দেখলে ওটা উপভোগ করা যাবে না, ঠিক আছে। তো প্রশাসন যেমন এক পক্ষে ভালো লাগে, প্রশাসনের পরে একটু মনটা খারাপও হয়, যে কাজটা 3 মাস 4 মাস ধরে করে গেছি, এতটা কষ্ট, এতটা ভালোবাসা যেটার মধ্যে জড়িয়ে রয়েছে, সেটা আস্তে আস্তে যেন যখন চলে যায়, সেই মুহূর্ত এক ফোঁটা হয়তো চোখের জল বেরিয়ে আসে সেই জায়গাটাতে। কিন্তু সবকিছু নতুনের দিকে তো আবার এগোতে হবে। জলে যাওয়ার পরে হয়তো মন খারাপ লাগে একটু, যে কাজগুলো এতদিন ধরে আমার ঘরে ছিল, এতদিন ধরে এতটা পরিশ্রম করে, এতটা ভালোবাসা দিয়ে বানানো, আজকে মায়ের গায়ে সেটাকে লাগাতে পেরেছি, এবং সেটাকে সঠিক জায়গায় আমি ব্যবহার করতে পারলাম, তারপরে সেটা জলে গেল মা, এক মুহূর্তের জন্যও যেন নিজের মনটা কেঁদে ওঠে কিছুক্ষণের জন্য। তারপরে সেটার মধ্যে একটা আনন্দ রয়েছে, যে না, আজকে আমার সাজ রাজপথ দিয়ে যাচ্ছে, এটা গোটা চন্দননগরের মানুষ দেখছে, এর থেকে আলাদা ভালো লাগা বলে আর কিছু হয় না। এই ভালো লাগাটা একটা অন্যরকম ভালো লাগা, সেই অনুভূতি নিয়ে বাড়ি ফেরা, এবং আবার সবকিছু কমপ্লিট হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে দেখি চন্দননগরের মানুষের আবার নতুন করে যোগাযোগ, দাদা কি করছো, পরের বছর কি ভাবছো, একটা নতুন একটা আবার এক্সাইটমেন্ট তৈরি হয় একদম। তো এর মাঝখানেই বলে দিই যে যখন অলরেডি আমরা এই কথার মাঝখানে চলছি, আপনারা দর্শকদের কাছে একটা অনুরোধ, যে একটা কমেন্টে জাস্ট জানিয়ে দেবেন আজকের ডেট ওয়াইজ আর কদিন বাকি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর, ঠিক আছে? কারণ হচ্ছে নিজেই হয়তো কোনো কমেন্টে সারপ্রাইজ হয়ে যাওয়ার দেখবেন যে এই কদিনের মধ্যে জগদ্ধাত্রী পুজো এসেও গেল এবং চলেও গেল, সেটা ধরা বাঁধার মধ্যে থাকে না একদমই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে ধরো এই প্রসেশনের নিয়েই অনেকের একটা আবেগ থাকে, যে এই যে রাজপথ তুমি বললে, তার আশেপাশে আমার একটা ফ্ল্যাট থাকবে বা বাড়ি থাকবে, ব্যালকনিতে, স্পেশালি আমাদের এল্ডার যারা আছে ফ্যামিলিতে, যাদের ধরো হাঁটতে অসুবিধা বা অনেকক্ষণ বসতে পারে না, যে ব্যালকনিতে বসে একদম আরাম করে মায়াবী রাতটা একদম উপভোগ করবো। তো তোমার কোনো রকম ইচ্ছা নেই যে এরকম একটা ফ্ল্যাট হবে, বসবো, মা যাবে, হয়তো পাশে আমাদের মতো কেউ থাকবে, বলবো গর্ব করে যে এই দেখ এই কাজটা আমার, এরকম কিছু?
স্বপ্ন সকল মানুষেরই থাকে, আমিও স্বপ্ন দেখি না তা না। স্বপ্ন যখন এসেছি এখানে চন্দননগর আজকে আমার ভালোবাসার একটা স্বপ্ন। ইচ্ছা কার করে না, যেখানে এত কাজ করি, বছরে সারাটা বছর চন্দননগরকে ঘিরে কেটে যায়। চন্দননগরে একটা রাতকে থেকে নিজের ফ্যামিলিকে সাথে নিয়ে সেই জিনিসটাকে উপভোগ করতে ইচ্ছা তো সবারই, কিন্তু সেই ইচ্ছাটা কবে সফল হবে বা আদৌ কি পারবো সেটা জানি না, সেটা একমাত্র মা জগদ্ধাত্রী জানে। মা জানেন এবং জগদ্ধাত্রী অনলাইন চেষ্টা করুক, অবশ্যই জগদ্ধাত্রী অনলাইন তো সবসময় আমার পাশে থাকুক, এটাই তো চাই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে একটা ফ্যান। তুমি অবশ্যই ঠাকুর অনেক দেখতে যাও এবং অনেকেই চেনে তোমাকে এখন, তো সেই দিক দিয়ে কোনো এরকম ফ্যান পেমেন্ট হয়েছে যে আরে আকাশ দা তোমার এই কাজ দারুণ হয়েছে, বা ঠাকুর দেখতে গেছো আনএক্সপেক্টেডলি কেউ তোমাকে দেখে বলেছে যে এটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, এরকম হয়েছে। মানে আমি হয়তো প্যান্ডেলে রয়েছি, অনেকজনের ছবি তুলছে, বা কেউ হয়তো ভিডিও কল করছে, সমস্ত জিনিস চলছে, ফটো তুলছে, এরকম কাজটা দারুণ হচ্ছে, কাজটা দারুণ না, একটা কাজ দেখলাম ভালো লাগে, ওইটা যে পাশ থেকে শুনছি ওটাতেই যেন সব প্রাইজ এবং সমস্ত আমার এতদিনকার খাটনি সব কিছু চলে গেল তার মধ্যে। তারপরে যে না কাজটা ভালো লাগছে, দেখছি এই কাজটা দেখিস, এরকম একটা, এগুলো তো শুনেছি এই কাজটা ভালো হয়েছে বা এই হচ্ছে, এগুলোর মধ্যে থেকে একটা আলাদা একটা শান্তি অনুভূতি। আমার একবার হয়েছিল এরকম যে আমি প্যান্ডেলে ঢুকছি, প্যান্ডেলে ঢোকার পরে এই হঠাৎ করে দেখি দু চারজন এটা আকাশদানা, এই আকাশদানা, এরকম যে ব্যাপারটা তৈরি হয়েছে, ঠিক আছে, রিসেন্ট এবছরই আমার হয়েছে, আকাশদা এসো 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 বসো। আমাকে এত ভিড়ের মধ্যে যে চন্দননগরের মানুষ আমাকে দেখেছে, আমাকে আইডেন্টিফাই করেছে যে চন্দননগরের মানুষ এসেছি, আমি একটা প্যান্ডেল অন্য একটা বারোয়ারিতে গেছিলাম, তো সেখানের মধ্যে নাম করছি, সেখানের মধ্যে আমাকে নিয়ে এসে একটা বিশাল ব্যাপার। আমি অতটা সম্মানের এখনো আমি সেই লেভেলে উঠতে পারিনি যদিও, কিন্তু আমাকে এখন চন্দননগরের মানুষ সেই জায়গাটা দিচ্ছে। এই যে আসছি যাচ্ছি, অনেকজনের সঙ্গে দেখা হয়, আমি যেমন আজকে এখানে এসেছি, দুই চারজনের সঙ্গে দেখা হয়েছে, হাত তুলছে, আকাশ দা কোথায়, কত দূর, কি ব্যাপার, এইগুলো একটা বেশ ভালো লাগে জিনিসটা, যে একটা হ্যাঁ মানুষের সামনে কিছুটা হলেও আমার পরিচয়টাকে তুলে ধরতে পেরেছি, বা মানুষ সেটাকে চিনছে আস্তে আস্তে, একদম আপন করে, এটা বেশ ভালো লাগা। এবং মানুষের সঙ্গে এই জিনিসগুলো কোনো মূল্য হয় না, এটাই সব থেকে, মানে আমার যে কাজ করেছি বা কাজ করছি, এর থেকে পাওনা আর বেশি কিছু হতে পারে না, একদম এটা পরম পাওনা বলতে পারে। আকাশ দা, নেক্সট কোয়েশ্চেন, যে প্রত্যেকটা শিল্পীর লাইফে একটা এমন মানে মুহূর্ত আছে যেখানে মনে হয় কোনো কিছুই চলছে না, খুবই হার্ডশিপের মধ্যে দিয়ে চলছি, এই সময়টা কখন কাটবে? তোমারও লাইফে আই থিঙ্ক কিছু না কিছু তো এমন আসবে, সেটা যদি একটু শেয়ার করো, আই থিঙ্ক আরো অনেক শিল্পীরা আমাদের দেখবেন, তো তাদের জন্য অ্যাজ এন ইন্সপিরেশন হয়তো কাজ করবে। দেখো, চাপ এমন একটা জিনিস সব সময় থাকে, শিল্পীদের একটা থাকে, আমারও থাকে না তা না, এক একটা সময় প্রচন্ড ফ্রাস্ট্রেশনে চলে আসে, এত কাজ আমি উদ্ধার করবো কি করে, ঠিক মতো সবকিছু লাগাতে পারবো কি করে, সব ঠিকঠাক ভাবে সেট হবে তো, বা পুজোর সেই 4 দিন এমন প্যাকড আপ থাকি, সেই সময় নিজেকে কন্ট্রোল করা বা নিজেকে ঠিক রাখা, মাথা ঠান্ডা করে সব জিনিসটাকে হ্যান্ডেল করা, আশা করি যে বিগত বছরগুলোতে উদ্ধার এইভাবেই হয়েছে, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আমাকে উদ্ধার করিয়ে দিয়েছেন তিনি, তো আশা করি নিজেকে কাজ করতে হবে এবং নিজেকে চাপের মুহূর্তে নিজেকেই সামলাতে হবে, এবং তার সাথে নিজের যে টিম, আমার যে টিম আমাকে যেভাবে সাপোর্ট করে, আমার সবসময় তারা পাশে থাকে এবং তারা বলে ঠিক হয়ে যাবে, চাপ নিস না, ও কোনো চাপের দরকার নেই, আমরা তো আছি, ও ঠিক হয়ে যাবে, উদ্ধার করে, তো তাদেরকে হ্যাটস অফ, তারা আমার পাশে থাকে সবসময়। আর আমাকে চন্দননগর বারোয়ারি বলে তুমি করো তো, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, যা কিছু দরকার হবে বলবে, সব চালিয়ে দেবো। আমি প্রথমে একবার বললাম, আমার সঙ্গে এমন একটা অবস্থা এসেছিল যে চন্দননগরের আমার যে ছেলেরা এখানে কাজ করছে, তার সাথে বারোয়ারির ছেলেরা হাতে হাত লাগিয়ে কাজ করেছে, এটাই চন্দননগর। একদম। আচ্ছা, তুমি আজকে এই পর্বের পর এমন কিছু লোক তো সবার মনেই থাকে যে হয়তো এই জায়গায় যদি তাকে পেতাম, তার কথা শুনতাম, হয়তো একটু ইন্টারেস্টিং লাগতো, এমন কারোর নাম নেবে যাকে আমরাও চেষ্টা করবো যে জগদ্ধাত্রী অনলাইনের এই পর্বে আনা? দেখো, চন্দননগর শুধু সোলার কাজই থেমে থাকে, সোলার কাজের পাশাপাশি চন্দননগর সবকিছু, আলোর শহর চন্দননগর, মা জগদ্ধাত্রীর অত বড় প্রতিমার শহর চন্দননগর, প্যান্ডেলের শহর চন্দননগর, সবকিছু চন্দননগরে কি নেই। তো আজকে যেমন আমি একটা সোলার শিল্পী হিসাবে আমার অভিজ্ঞতা, আমি ছোট অভিজ্ঞতা কিছু আমি
শেয়ার করতে পারছি, সেরকম অনেক মানুষ আছে, অনেক শিল্পী আছে যারা তাদের অভিজ্ঞতা শেয়ার করুক, তাদের কি দিক থেকে। চন্দননগর তো একটা জিনিসের উপর থেমে থাকে না, সকল কিছুই বলুক। বা চন্দননগরে যে সমস্ত কমিটিরা রয়েছে আজকে এত বড় পুজোর জন্য, এত বড় প্রশাসনের জন্য, তারা সমস্ত ব্যয় মানে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে সমস্ত কিছুকে হ্যান্ডেল করছে, আরও কিভাবে করলে জিনিসটা আরও বেশি ভালো হবে, সেখানে চন্দননগর মানুষ আরও কিভাবে সাহায্য করতে পারবে, সেগুলো আমার মনে হয় একটু আলোচনা করলে এবং তাদের বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে যদি পাঠানো যায়, তাহলে এই জিনিসটা আরো বেশি ভালো হবে বলে আমার মনে হয়। একদম, আমি একমত। তো আমরা এপিসোডের আজকে প্রায় একদম শেষ পর্যায়ে আছি, এবং এটাই বলবো, বেশি কিছু বলার তো খুব কিছু নেই আমার কাছে। তো এটাই বলবো যে চন্দননগর এবং বঙ্কাবাসী যে মা জগদ্ধাত্রী যে সম্পর্কটা বেঁধে দিয়েছেন সেটা যেন অটুট থাকে, এবং আকাশ পাল আর জগদ্ধাত্রী অনলাইনের সম্পর্ক যেন একদম অটুট থাকে। অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য এবং আমাকে এখানে এই জায়গাটা দেওয়ার জন্য জগদ্ধাত্রী অনলাইনকে মানে থ্যাংক ইউ বললে সেটা ছোট করা হবে, কি বলে বোঝাবো সেটা বলা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে তারা যে আমার যে এতটা পাশে থেকেছে এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে নিয়ে তারা যে এতটা ভাবে, আমি সত্যি গর্বিত, এবং তারা আরো এগিয়ে যাক এটাই চাই এবং পাশে থাকুক চন্দননগরের। থ্যাংক ইউ। আবার নিশ্চয়ই আসবেন আকাশ পাল জগদ্ধাত্রী অনলাইনে। কমেন্ট করুন এমন কিছু প্রশ্ন যেটা আমরা মিস করেছি, দরকার পড়লে আমরা হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করবো, যে তার উত্তর আমরা এনে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এমন কিছু থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর নেক্সট এপিসোডে কাকে দেখতে চান তার জন্য আমরা অপেক্ষায় রইলাম, আই থিঙ্ক আকাশ দাও রইলো, ঠিক আছে? দেখা হবে আবার খুব শীঘ্রই। সি ইউ। থ্যাংক ইউ।